আজ অনেকগুলো আঙুর হয়েছে, আজ না হয় এগুলোই বিক্রি করি। কাল এসে আবার অনেকগুলো আঙুর না হয় নিয়ে যাব। এরপর টুনি আঙুরের ঝুড়িটা পিঠে নিয়ে সেখান থেকে উড়ে চলে আসে। আঙুর খেয়ে যাও আঙুর, মিষ্টি মিষ্টি সুস্বাদু আঙুর। টুনি, তোর নিয়ে আসা আঙুর কি আমি মিস করতে পারি বল? এমন সুস্বাদু আর কম দামি আঙুর তো কোথাও পাওয়া যায় না। তাই নাকি গো? আচ্ছা আচ্ছা, নাও আর পেট ভরে আঙুর খাও। এরপর টুনি মিনুকে আঙুর খেতে দেয়, আর মিনু মনের আনন্দে আঙুর খেতে থাকে। এরপর বাকি পাখিরাও উড়ে সেখানে আসে আর টুনির মিষ্টি আঙুর খেতে থাকে। এমন সময় সেনাপতি ঈগল ঢেরা পিটাতে থাকে আর বলতে থাকে, শোনো শোনো শোনো, আমাদের জঙ্গলে ভারী তুষারপাত হতে চলেছে। এতে করে পাখিদের খুব তাড়াতাড়ি অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে, আর সেই তুষারপাতে অসুস্থ হলে তা সারিয়ে উঠতে অনেক সময় লাগবে। এমনকি পাখিদের প্রাণ সংশয় হতে পারে। তাই রাজামশাই বলেছে, সবাই যেন নিজ নিজ দায়িত্বে তাদের ঘরগুলো মজবুত করে আর চারপাশগুলো ভালো করে বন্ধ করে নেয়। এতে করে পাখিরা তুষারপাত থেকে কিছুটা হলেও রেহাই পাবে। শোনো শোনো শোনো। সেনাপতি মশাই, হঠাৎ করে এমন দুর্যোগ কেন আসছে? এটা জলবায়ু পরিবর্তনের কারণে হচ্ছে। আমাকে সামনের জঙ্গলে যেতে হবে। তোমরা তাড়াতাড়ি করে তোমাদের ঘরবাড়িগুলো পাকাপোক্ত করে নাও। ঠিক আছে সেনাপতি মশাই, আমরা সবাই এক্ষুনি কাজে লেগে পড়ছি। সেনাপতি সেখান থেকে চলে যায় আর বনের সবাই তাদের ঘরবাড়িগুলো বানানোর জন্য কাজে লেগে পড়ে। আর টুনি তার আঙুরের ঝুড়িটি পিঠে নিয়ে তার বাড়ির দিকে যেতে থাকে। এদিকে কালু কাক তার বাড়িতেই বসেছিল। টুনি সেদিক দিয়ে যেতেই কালু কাককে দেখে বলে, এই কি কালু দাদা, তুমি বাড়ি না বানিয়ে এখনো বসে আছো কেন? এই শোন, আমার যখন খুশি আমি তখনই বাড়ি বানাবো। তোর কি সমস্যা, হ্যাঁ? নাকি আমার প্রতি দরদ দেখিয়ে তুই একটা বাড়ি বানিয়ে দিবি? আমাকেই তো আমার বাড়ি গড়তে হবে, আবার সেখানে আমি তোমাকে কি করে বাড়ি বানিয়ে দিব বলো? দিবি না যখন, তখন তোকে এত জ্ঞান দিতে বলি। যা যা এখান থেকে। কালুর এমন কথা শুনে টুনি মন খারাপ করে সেখান থেকে চলে যায়। এরপর নিজের বাড়িতে ফিরে গিয়ে টুনি সুন্দর পাকাপোক্ত করে একটা বাড়ি বানায়। যাক বাবা, এবার আমার বাড়ি বানানো শেষ। আজ রাতটা আমি নিশ্চিন্তে থাকতে পারবো। এবার আমি গিয়ে একটু দেখে আসি যে সবার ঘরগুলো ভালো করে বানানো হয়েছে কিনা। এরপর টুনি উড়ে গিয়ে সবার বাড়ি দেখে তারপর আবার চলে আসে। শুধুমাত্র কালু কাক ছাড়া বনের সব পাখিরা পাকাপোক্ত বাড়ি বানিয়ে ফেলে। এসব দেখে টুনি খুশি মনে নিজের বাড়িতে ফিরে যায়। এরপর দেখতে দেখতে রাত নেমে আসে। রাত তো নেমে এলো, না জানি জঙ্গলে কখন আবার তুষারপাত শুরু হয়ে যায়। এই বলে টুনি জানালা দিয়ে বাহিরে তাকাতেই দেখতে পায় তুষারপাত শুরু হয়ে গেছে, আর তুষারপাতে পুরো জঙ্গল ঢেকে সাদা হয়ে গেছে। সব পাখিরা নিজেদের ঘরে আরামে শুয়ে পড়েছে। এরপর টুনিও আরামে ঘুমানোর চেষ্টা করে। এরপর টুনির দরজায় ঠক ঠক করে আওয়াজ হতে থাকে। এত রাতে আর এই ভয়ঙ্কর তুষারপাতের মধ্যে কে এলো? আমাকে তো তাড়াতাড়ি গিয়ে দেখতে হয়। টুনি তাড়াতাড়ি করে দরজা খুলে দেয়, আর তখনই কালু কাক কাঁদতে কাঁদতে টুনির ঘরে প্রবেশ করে। এ কি কালু দাদা, তুমি এভাবে এখানে? তুই ঠিকই বলেছিস টুনি, অনেক তুষারপাত হচ্ছে। আমাদের তো ছাদওয়ালা বাড়িও নেই, তাই তোর ঘরে আমাকে আজ রাতটা থাকতে দে না রে। কাল সকাল হলেই আমি নতুন ঘর বানিয়ে নেব, শুধু আজ রাতটুকু থাকতে দে। আচ্ছা ঠিক আছে কালু দাদা, তুমি আজ রাতের জন্য থাকতে পারবে, কিন্তু যাও
তুমি ওখানে শুয়ে পড়ো আর আমি নিচে শুয়ে পড়ছি। আচ্ছা ঠিক আছে রে টুনি, তুই অনেক ভালো রে। এরপর কালু বিছানায় শুয়ে পড়ে আর টুনি নিচে শুয়ে পড়ে। টুনি শুয়ে পড়তে না পড়তেই ঘুমিয়ে যায় আর এদিকে কালুর ঘুম না আসায় উঠে বসে পড়ে আর টুনির ঘরে মিষ্টি আঙুরগুলো খেয়ে ফেলে। পেটটা ভরে গেল, এবার তো আমি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়তে পারবো। এরপর কালু কাকু ঘুমিয়ে পড়ে। এদিকে দেখতে দেখতে সকাল হয়ে আসে। টুনি ঘুম থেকে উঠে দেখে কালু ঘুমিয়েই আছে। এরপর টুনি কালু কাককে ডাকে আর কালু কাক ঘুম থেকে উঠে টুনিকে কোনো ধন্যবাদ না দিয়েই টুনির বাড়ি থেকে চলে যায়। এসব দেখে টুনির একটু মন খারাপ হয়। না, এসব ভেবে মন খারাপ করে থাকলে চলবে না, আমি বরং একটু আঙুর সংগ্রহ করে আনি। এরপর টুনি নিজের ঘরের আঙুরগুলোর দিকে নজর না দিয়ে আবারও আঙুর সংগ্রহ করতে চলে যায়। আর বেশ কিছুক্ষণ পর টুনি আঙুর নিয়ে বাড়িতে ফিরে আসে। আরে এ কি, আমি তো এখানে অনেকগুলো আঙুর রেখেছিলাম, সেগুলো কোথায় গেল? তার মানে কি, হ্যাঁ, নিশ্চয় কালু দাদা আমার আঙুরগুলো সব খেয়ে ফেলেছে। এমন জ্বালা আমার আর ভালো লাগে না, যাই বাইরে গিয়ে দেখি কি অবস্থা। এরপর টুনি কিছু আঙুর নিয়ে বাইরে চলে যায় আর সেই সুযোগে কালু কাক টুনির ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। এরপর আঙুর নিয়ে মজা করে খেতে থাকে আর মনের সুখে গান গাইতে থাকে। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে, ও চাঁদ উঠেছিল গগনে। ইস, গানটার সাথে একটা মিউজিক হলে গানটা পুরো জমে ক্ষীর হয়ে যেত। আমার যে গানের গলা, এই গলা নিয়ে যদি কনসার্টে গান গেতে পারতাম তাহলে দর্শকেরা আমার গান শুনে পুরো তাক লেগে যেত। হা 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 হা। কালু কাক শুয়ে শুয়ে দিবা স্বপ্ন দেখতে থাকে। এদিকে টুনি পাখি তার বাসা বাইরে থেকে লাগানো দেখে পুরো অবাক হয়ে যায় আর জানালা দিয়ে উকি মেরে দেখে কালু কাক ভেতরে। কালু দাদা, তুমি আমার ঘরে কি করছো? তাড়াতাড়ি দরজা খোলো বলছি, ঠান্ডায় যে আমি পুরো জমে যাচ্ছি। কালু দাদা। এই টুনি, কে বলেছে এটা তোর ঘর? এটা আমার ঘর, যা এখান থেকে, আমাকে আরামে থাকতে দে। কালু দাদা, এমন প্রতারণা করা কিন্তু একদম উচিত নয়। এসব তুমি কি বলছো? হ্যাঁ, এটা আমার ঘর আর তুমি আমাকে এখন এসব বলছো? তাড়াতাড়ি দরজা খোলো বলছি। এরপর কালু কাক দরজা না খুলে উঠে গিয়ে জানালা বন্ধ করে দেয় আর টুনি বাধ্য হয়ে সেখান থেকে চলে যায়। এরপর টুনি মিনুর ঘরে আশ্রয় নেয় আর মিনুকে সব ঘটনা খুলে বলে। ওই কালুর এত বড় সাহস! আজ তো রাত হয়ে গেছে, কাল সকালে ওই কালুকে দেখে নিব। তুই কোনো চিন্তা করিস না, তুই এখানেই থেকে যা। ঠিক আছে মাসি, তুমি যখন বলছো তবে আমি এখানেই থেকে যাচ্ছি। এরপর টুনি মিনুর সাথেই থেকে যায়। এদিকে কালু কাক টুনির জমানো সব মিষ্টি আঙুর একাই খেয়ে নেয়। এরপর ঘুমিয়ে পড়ে আর হঠাৎই কালু কাক মাঝরাতে ঘুম থেকে উঠে পড়ে। কি, আমার পেটে হঠাৎ কি হলো? আমার পেটে এমন গুলি বর্ষণ কেন হচ্ছে? ওরে বাবারে, এই পেট এবার থাম রে। ওরে বাবারে, পেটের মধ্যে আর গুলি বর্ষণ করিস না রে, এরপর তো আমার পেট ফুটো হয়ে গুলি বেরিয়ে যাবে। উফ, ওরে বাবারে, এরা তো আমার কোনো কথাই শুনছে না। কালু কাক একা একাই বক বক করতে থাকে আর বিছানায় গড়াগড়ি খেতে থাকে। এতক্ষণ তো পেটের মধ্যে গুলি বর্ষণ করলি, এখন আবার পটির চাপ দিলি। উফ, এই পটির চাপ নিয়ে তো আর থাকা যাচ্ছে না, এবার তো আমাকে পটির জন্য বাইরে যেতেই হবে। কালু কাক বাধ্য হয়ে তুষারের মধ্যে পটি করতে যায় আর ঠিক তখনই তুষার ঝড় ওঠায় কালু তুষারের নিচে চাপা পড়ে জমে বরফ হয়ে যায়।
আর তারপর দম বন্ধ হয়ে কালু সেখানেই মারা যায়। আর এরপর বনের সবাই কালু কাকের মৃতদেহ দেখতে পায় আর বলতে থাকে, যেমন কর্ম তেমন ফল। এই কারণেই বলা হয় মানুষের সাথে কখনো প্রতারণা করতে নেই। এতে করে নিজের ক্ষতি নিজেই নিমন্ত্রণ করে আনা হয়। টোনা, চলো না আজ একটু উত্তরের জঙ্গল থেকে ঘুরে আসি। সবার কাছে শুনেছি উত্তরের জঙ্গলে নাকি অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। সেই জায়গাগুলোতে যদি কেউ একবার যায় সে অনেক মুগ্ধ হয়ে যায়, জানো। আজ আমার অফিসে কাজ পড়ে আছে, আমি সেগুলো করে তারপর না হয় তোমাকে নিয়ে বের হব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তবে তাড়াতাড়ি আসবে কিন্তু। আচ্ছা ঠিক আছে। টোনা তো অফিসে চলে গেল, আমি বরং সেই সুযোগে আমার বাড়ির সবগুলো কাজ করে নেই। টুনি ঘরে সব কাজ করে তৈরি হয়ে যায়। এদিকে বিকেল হয়ে আসে আর টোনাও বাড়িতে চলে আসে আর টুনিকে নিয়ে উত্তরের বনের দিকে যায়। হঠাৎ করে রাস্তার মাঝে টুনি থমকে দাঁড়ায়। টুনি, তুমি এভাবে দাঁড়িয়ে পড়লে কেন? তোমার কি শরীর খারাপ লাগছে নাকি? না টোনা, আমার শরীর ঠিক আছে। এখানে কেন জানি একটা রহস্যের গন্ধ পাচ্ছি। এই রাস্তায় রাত হলে কোনো না কোনো ঘটনা ঘটে গো। কেমন জানি গা ছমছমে ভাব। হলো, শুরু হয়ে গেল তোমার সেই আগের মতো দৈববাণী করা। ছাড়ো তো এসব দৈববাণী। তুমি কি এসব আগে থেকেই জানো নাকি? চলো তো এখন আমরা ঘুরতে যাই। কি বিপদ হবে না হবে সেটাই আগে থেকেই টের পাচ্ছে। তুমি যাই বলো না কেন, এই রাস্তায় এসে আমার মনটা কেন জানি কু ডাকছে। ওসব তুমি না হয় পরে ভেবো, এখন চলো তো, রাত হয়ে যাচ্ছে। চলো। ওয়াও, জায়গাটা কত সুন্দর। আমি যদি এখানে একেবারের মতো থাকতে পারতাম তাহলে কত ভালোই না হতো। সারাদিন না খেয়ে শুধু হাওয়া খেয়ে বেঁচে থাকতাম। আমার জায়গাটা খুব পছন্দ হয়েছে। কি সুন্দর হিমেল হাওয়া। হ্যাঁ হ্যাঁ, হাওয়া খেয়ে পেট ফুলে প্যারাশুটের মতো ভাসতে হবে, বুঝতে পেরেছো? আর শোনো, ফুল নদী পাহাড় সবটাই তো দেখা হলো। এবার চলো আমরা বাড়িতে ফিরে যাই, রাত হয়ে যাচ্ছে যে। দেখো না, সন্ধ্যা নেমে আসবে আবার। হ্যাঁ টোনা, চলো চলো, সত্যি যে সন্ধে হয়ে যাচ্ছে। ওফ, আর হাঁটতে ইচ্ছে করছে না। আমার মনে হচ্ছে আমি এখানেই ঘুমিয়ে পড়ি। এই কি, এখানে হঠাৎ করে এই 7টা রাস্তা কি করে হলো গো? যাওয়ার সময় তো এখানে একটা রাস্তাই ছিল। আমিও তো কিছুই বুঝতে পারছি না, এখন আমরা কোন রাস্তা দিয়ে যাব বলো তো? এখানে কোনো গন্ডগোল আছে, আর আন্দাজে আমাদের কোন রাস্তা দিয়ে যেতে হবে না গো। এখানে হয়তো বা সত্যি গন্ডগোল আছে। এখানে আমাদেরকে সাবধানে লুকিয়ে থাকতে হবে। আর সারা রাত এখানে কি কি ঘটে তা আমাদেরকে দেখতেই হবে। আমাদের এখন যাওয়া ঠিক হবে না। চলো টোনা, আমরা লুকিয়ে পড়ি। তারপর দুজনে মিলে একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে। এদিকে হঠাৎ করে বাতাস বইতে থাকে, চারিদিক ভূমিকম্প হতে থাকে। আর তখনই 7টা রাস্তায় 7টা পাখির মাথা প্রকট হয়। ঠিক মধ্য বিন্দুতে একটা ভয়ঙ্কর ডাইনি বের হয়ে আসে। আমার আহারের সময় হয়ে এসেছে। এবার আমি 7 রাস্তার মাঝে দাঁড়িয়ে পোকা পাখিদের গিলে খাবো। তারপর আমি নিশ্চিন্তে একটা শান্তির ঘুম দেব। পাখির গন্ধ আমার নাকে ভেসে আছে মনে হয়। একটু দৃষ্টিটা তুলে দিয়ে দেখি তো। আরে বাহ, ওই তো একটা কবুতর এই দিকেই আছে। তাহলে একে এবার আমার শিকার করা যাক। এখন আমি এত রাতে এ রাস্তা দিয়ে যে কি করে যাই বুঝতেই পারছি না, কিন্তু না গিয়েও তো আমার কোনো উপায় নেই। দেখি হাঁটতে হাঁটতে কত দূরই বা যাওয়া যায়। আরে আরে, এখানে তো দেখছি 7 রাস্তা, কিন্তু এই 7 রাস্তা তো আগে ছিল না। তাহলে কি আমি অন্ধকারে ভুল রাস্তায় চলে এলাম নাকি? এখন যে আমি কি করি? না, একটা পথ ধরে যেতে থাকি, দেখি সৃষ্টিকর্তা আজ আমায় কত দূর নিয়ে যায়। বান্টি কবুতর ডাইনির পাতা 7 রাস্তায় পা দিয়ে ফেলে। 7 রাস্তার একটা রাস্তা দিয়ে হাঁটতে থাকে। ঠিক তখনই 7 রাস্তার ডাইনি বান্টির সামনে এসে হাজির হয়।
ডাইনি, ওরে বাবা রে, বান্টি, এ তুই কোথায় এসে পড়লি রে? পালা পালা এখান থেকে। আরে আরে, তুই কি বলছিস? আমি তো তোকে খাবো, তার জন্য তো তোকে ছলনা করে এখানে এনেছি রে। এই কথা বলে ডাইনি বান্টিকে ধরে ফেলে, আর বান্টি চিৎকার করতে থাকে। আর এইদিকে টোনা আর টুনি এসব কাণ্ড দেখে অবাক হয়ে যায়। আমাকে এখনই ওই ডাইনির কাছে যেতে হবে আর পাখিটাকে বাঁচাতে হবে। না টনি, তুমি ওখানে যেও না। তুমি যদি ডাইনির সামনে যাও তাহলে ডাইনিও তোমাকে খেয়ে নিবে। তার থেকে তুমি বুদ্ধি বের করো যে কিভাবে এই ডাইনিকে বিনাশ করা যায়। তুমি ঠিক বলেছ টোনা, আমি আজ রাতটুকু অপেক্ষা করব। কালকে এর বিনাশের উপায় আমি বের করব। এসব কথা বলে টুনি অসহায় হয়ে বান্টিকে ডাইনির পেটে যেতে দেখে, কিন্তু টুনি কিছুই করতে পারে না। এদিকে ডাইনি পাখি খেয়ে আনন্দে লাফাতে থাকে, সারা রাত ধরে অন্য পাখিদের খুঁজতে থাকে। আর এদিকে দেখতে দেখতে ভোর হয়ে আসে। ভোরের আলো ফোটার সাথে সাথে 7 রাস্তা থেকে আবারও এক রাস্তা হয়ে যায়, আর সাথে সাথে ডাইনিও অদৃশ্য হয়ে যায়। টোনা, তুমি কিছু বুঝতে পারলে? ওই 7 রাস্তার ডাইনির শক্তি দিনের বেলাতেই শেষ হয়ে যায়। চলে টোনা, এবার আমরা ভৈরবী মায়ের কাছে যাই আর ওনার কাছে পরামর্শ করে দেখি কিভাবে ওই ডাইনিকে বিনাশ করা যায়। এরপর টোনা আর টুনি মিলে ভৈরবী মায়ের কাছে যায় আর ভৈরবী মাকে সব কথা খুলে বলে। ওই ডাইনি হলো নিশাচর ডাইনি, আর ডাইনিগুলোকে সহজে বিনাশ করা যায় না। এরা মূলত অনেক শক্তিশালী হয়ে থাকে। তাহলে কি ওই 7 মাথার রাস্তার ডাইনি এভাবেই ধ্বংসলীলা চালাতে থাকবে আর আমরা তার শিকার হব? না, ওই ডাইনিকে বিনাশ করার একটা উপায় আছে, আর তা হলো আজ থেকে 3 দিন পর আকাশে অনেক বড় চাঁদ উঠবে। ওই চাঁদের আলোয় ওই ডাইনির নাম করে তুই যদি নিজের শরীরে 3 ফোঁটা রক্ত তুই যদি ওই 7 মাথার রাস্তায় দিস, তবে ওই ডাইনি বিনাশ হয়ে যাবে আর সব পাখিরাও ডাইনির হাত থেকে মুক্তি পাবে। ভৈরবী মায়ের কথা মতো টুনি 3 দিন অপেক্ষা করতে থাকে, আর এই 3 দিনই ডাইনি অনেক পাখির প্রাণ নিয়ে নেয়। এরপর দেখতে দেখতে 3 দিন কেটে যায়। তৃতীয় রাত্রে আকাশে অনেক বড় একটা চাঁদ ওঠে, আর টুনি 7 মাথার রাস্তায় এসে দাঁড়ায়। এই চন্দ্র, আমি ডাইনিকে ধ্বংস করার জন্য আমার রক্ত দান করছি। তুমি ওই ডাইনিকে ধ্বংস করে দাও আর বনের সব পাখিকে রক্ষা করো। মূর্খ পাখি কথাকার, তোর এত বড় সাহস! তুই কিনা আমাকে ধ্বংস করতে এসেছিস? তোর তো সাহস কম নয়। এবার তো তোকে আমি খেয়ে উচিত শিক্ষা দেবই দেব। তুই আমাকে কখনো খেতে পারবি না। টুনির কথা শেষ হতে না হতে ডাইনি টুনিকে থাবা দেয়। তখনই টুনি শরীর কেটে শরীরের রক্ত 7 মাথার রাস্তায় পড়ে। সাথে সাথে ডাইনির শরীরে আগুন লেগে যায়। বাঁচাও! কে কোথায় আছো? আমাকে বাঁচাও! দেখলি তো ডাইনি, নিজের ফাঁদে নিজে কেমন পড়লি। এবার বোঝ মজাটা। এরপর ডাইনি ভস্ম হয়ে যায় আর 7 মাথার রাস্তা অদৃশ্য হয়ে আগের মতো এক রাস্তা হয়ে যায়। এরপর থেকে জঙ্গলের পাখিরা আগের মতোই সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। আমার অনেক দিনের ইচ্ছে পাখির ছানা খাওয়ার। শুনেছি পাখির ছানা খেতে নাকি অনেক সুস্বাদু। আমি এক্ষুনি আমনগরী ছেড়ে লোকালয়ে যাব, যেখানে পাখিরা বাস করে, আর মজা করে পাখি খাবো। এসব বলে এক রাক্ষসী আম আমনগরী থেকে উড়াল দেয়। এই তো পেয়েছি। এখানে তো অনেক পাখিও দেখতে পাচ্ছি। তার মানে এই বনে পাখির ছানাও আছে। ইস, এক্ষুনি আমার জিভে জল চলে এলো। একবার শুধু পাখির ছানা পাই, খপ করে ধরে খপ করে খাবো। আরে আরে, এত বড় বন, তবুও কিনা কোনো পাখির ছানা নেই। কত কত পাখির বাসা দেখলাম, অথচ একটা বাসাতেও কিনা পাখির কোনো ছানা নেই। আচ্ছা, এরা আবার কোনোভাবে জানতে পারেনি তো? ধুর, ওরাই বা জানবে কি করে? আরে আরে, ওই তো একটা স্কুল দেখতে পাচ্ছি। ওই স্কুলে নিশ্চয়ই অনেক পাখির ছানারা থাকে, আর সবাই মিলেমিশে পড়াশোনা করে। যাই যাই, আমি বরং ওখানেই যাই। বাচ্চারা, আজকের মতো তোমাদের পড়াশোনা শেষ। যাও যাও, সবাই সাবধানে বাড়িতে ফিরে যাও। আর হ্যাঁ,
কাল সময় মতো সবাই স্কুলে চলে আসবে, কেমন? ঠিক আছে স্যার। এই এই চল চল সবাই চল। কি মজা সত্যি গরম গরম রুটি। কি মজা ওই তো কত পাখির ছানা। স্কুলের ভেতরে এতগুলো ছানা ছিল, আর আমি কিনা শুধু শুধু এত কষ্ট করে খুঁজে হয়রান হচ্ছিলাম। আয় ছানারা, আয় একবার শুধু এই স্কুল গেটের সামনে আয়, তারপরেই তোদের সবাইকে আমের পেটে যেতে হবে। এই থাম তোরা থাম। ওই দেখ স্কুলের গেটের সামনে একটা আম। বাবা রে বাবা, এত বড় আম। আর আর আমটা দেখতে কত ভয়ঙ্কর। দেখ তোরা দেখ। একে তাই তো, তুই তো ঠিকই বলেছিস টুনটুন। দেখ আমের আবার হাত পা থাকে নাকি? আমার তো মনে হচ্ছে এটা এটা কোনো রাক্ষসী আম। এই আমটা বোধহয় আমাদের সবাইকে গিলে খেতে এসেছে। এই সবাই পালা এখান থেকে, পালা বলছি। এই এই দাঁড়া বলছি, দাঁড়া। পালিয়ে যাচ্ছিস কোথায়? তোরা তো একটা চানাও বাঁচবি না। আজ তোদের সব কটাকে আমি গিলে গিলে খাবো। এই দাঁড়া বলছি। স্যার আমাদের বাঁচান স্যার। রাক্ষসী আম যে আমাদের তাড়া করেছে। ও স্যার। রাক্ষসী আম তার লম্বা লম্বা হাত দিয়ে একটা একটা করে ছানা ধরে আর কপ করে গিলে খায়। এভাবে একে একে সব কটা পাখির ছানাকেই রাক্ষসী আম খেয়ে ফেলে। পাখির ছানা খেতে যে এত মজা তা তো আমি জানতামই না। পাখির ছানা খেয়ে আমার প্রাণটা একেবারে জুড়িয়ে গেল। এই অবস্থায় তো আমি উঠতেও পারবো না, আর এখন তো আমি হাঁটতেও পারছি না। না, এবার আমাকে একটু বিশ্রাম নিতে হবে। এদিকে বিকেল গড়িয়ে রাত হয়ে যায়। ছানারা বাড়িতে ফিরে না আসায় ছানাদের মায়েরা ভীষণ চিন্তায় পড়ে যায়। কি হলো, রাত তো নেমে এলো, কিন্তু আমার ছানা এখনো বাড়িতে ফিরে এলো না কেন? না, টুনটুন তো এমন রাত করে কখনো বাড়িতে ফিরে আসে না। না, ভোর হয়ে গেল, মেয়েটা যে এখনো বাড়িতে ফিরলো না। এভাবে আর বসে থাকা যাবে না, ব্যাপারটা যে এবার আমাকে দেখতেই হচ্ছে। আরে ও কাকুলি দিদি, সুখী দিদি, শালিক দাদা, বান্টি দাদা, তোমরা সবাই কোথায় যাচ্ছ গো? আচ্ছা দাদা, তোমরা কি আমার ছানাকে দেখেছো গো? ছানাটা সেই যে গতকাল বেরিয়েছে, আজ অবধি ফিরলো না গো। সে কি বলছো তুমি জুনি দিদি? তোমার ছানাও বাড়িতে ফিরেনি? আমাদের কারো ছানাই তো বাড়িতে আসেনি। সেই যে গতকাল স্কুলে গিয়েছে, আর তো ফেরেইনি। কি বলছো কি? তোমাদের কারো ছানাই বাড়িতে ফিরেনি? তাহলে এক রাতের মধ্যে এতগুলো ছানা কোথায় গায়েব হয়ে গেল? দিদি, আমরা সব জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও কোনো পাখির ছানার সন্ধান পাইনি। দিদি চলো না একবার স্কুলে গিয়ে দেখি ওখানে কেউ আছে কিনা। কি আপনারা সব গার্জিয়ানরা হঠাৎ স্কুলে? আমি তো কোনো মিটিং এর আয়োজন করিনি, তাহলে যে হঠাৎ করে আপনারা? তা শুধুমাত্র আপনাদেরই দেখছি। আপনাদের ছানা কোথায়? ওরা তো আজ স্কুলে পড়তে এলো না। পড়তে আসবে কি করে? আপনি তো আমাদের ছানাদের আটকে রেখেছেন। বলুন, সত্যি করে বলুন, আমাদের ছানাদের আপনি কোথায় আটকে রেখেছেন? আপনারা এসব কি বলছেন বলুন তো? আমি তো এসবের কিছুই বুঝতে পারছি না। বুঝবেন কি করে? আমাদের ছানাদের তো পড়ানোর নাম করে আটকে রেখেছেন। দয়া করে আমাদের ছানাদের আপনি ছেড়ে দিন। কাল থেকে যে আমাদের ছানারা ঘরে ফেরেনি। কি বলছেন কি এসব? আপনাদের ছানারা ঘরে ফেরেনি? কিন্তু আমি তো গতকাল সময় মতোই সবাইকে ছুটি দিয়েছি। দেখুন দাদা, আমরা ওসব কিছুই বুঝি না। আমরা তো আপনার কাছে আমাদের ছানাকে পাঠিয়েছিলাম। এখন যে করে হোক আপনি আমাদের ছানাদের এনে দিন, আর নইলে কিন্তু আমরা পুলিশ ডাকতে বাধ্য হব। না, আপনারা দয়া করে শান্ত হন। আমি দেখছি কি করা যায়। আমার জানাশোনা একজন বুড়িমা আছে, উনি গণনা করে হারিয়ে যাওয়া জিনিসের খোঁজ দিতে পারেন। চলুন আমার সাথে, সবাই মিলে আমরা সেখানেই যাই, চলুন। বুড়িমা, আপনি তো সবই শুনলেন, এবার দয়া করে কিছু একটা করুন না বুড়িমা। ছানাদের খুঁজে না পেলে যে আমার বড্ড বিপদ হবে। আপনি দয়া করুন বুড়িমা।
শান্ত হ বাছা, তুই শান্ত হ। আমি আমার ধ্যান শক্তি দ্বারা দেখছি ব্যাপারটা। সর্বনাশ, তোদের বনে যে একটা রাক্ষসী আমের আগমন ঘটেছে। ওই রাক্ষসী আমের পেটের ভেতরেই যে পাখিদের ছানা আছে। ওই রাক্ষসী আমি তোদের ছানাদের গিলে খেয়েছে রে। সে কি সাংঘাতিক কাণ্ড! আমের পেটে কিনা পাখির ছানা! এটা কি করে সম্ভব? ইগল দাদা, আপনি আমাদের মাফ করবেন। আমরা না বুঝে আপনার দোষ দিয়েছি। কিন্তু বুড়িমা, এবার আমরা আমাদের ছানাদের কি করে রক্ষা করব? এর উপায় আমার জানা নেই। বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। আমি তো শুধু হারানো জিনিসের খোঁজ দিতে পারি মাত্র। বুদ্ধি? আমি একটা বুদ্ধি পেয়েছি বুড়িমা। আপনি শুধু এবার বলুন ওই রাক্ষসী আম কোথায় আছে, তারপরে আপনি দেখবেন আমার বুদ্ধির খেলা। ওই রাক্ষসী আম পুরনো বটতলার নিচে বসে আছে। উফ বাবা, পেটের ভেতরে পাখির ছানাগুলো কেমন ক্যাচ ক্যাচ করছে। গিলে খাওয়ার কারণে এরা তো দেখছি হজমই হচ্ছে না। আসলে এদের চিবিয়ে চিবিয়ে খাওয়া উচিত ছিল। ও বাবা গো, ও মা গো, পেটটা আমার খুব জোরে ব্যথা করছে। কেন যে এদেরকে খেতে গেলাম? নড়তেও পারছি না, চড়তেও পারছি না, হাঁটতেও পারছি না, বসতেও পারছি না। মরণ দশা হলো আমার। তাই বুঝি আমরা খুশি? তোমার পেটের ভেতর খুব ব্যথা হচ্ছে, তাই না গো? তবে আমি চাইলে তোমার পেটের ব্যথা ঠিক করে দিতে পারি। তুমি তুমি সত্যি বলছো? তাহলে দাও দাও, আমার আমার পেটের ব্যথা ঠিক করে দাও, সুস্থ করে দাও আমাকে। আহ আহ আমার পেটটা যে খুব ব্যথা করছে। কেন যে একটা ফল হয়ে আমি পাখির ছানাকে খেতে গেলাম, কে জানে। আমরা খুশি, তুমি চোখ বন্ধ করো, আমি তোমার পেটের ব্যথা সারিয়ে দিচ্ছি। টুনির কথা মতো রাক্ষসী আম চোখ বন্ধ করে। এই সুযোগে টুনি আমের শরীরে ইনজেকশন দিয়ে অজ্ঞান হওয়ার ঔষধ মিশিয়ে দেয়, আর একে একে আমের পেট থেকে সব ছানাদের বের করে নিয়ে আসে। উফ মা, তুমি আমাদের বড্ড বাঁচালে গো। আর একটু হলে তো আমরা দম বন্ধ হয়ে মারা যেতাম। তোরা সবাই এক সাইড হওয়া ছাড়া, আরো একটা কাজ যে আমার বাকি আছে। সর সর। তারপর টুনি আমের পেটের ভেতরে একটা বোম রেখে সেলাই করে দেয়, আর ছানাদের নিয়ে সেখান থেকে চলে যায়। তো বন্ধুরা, ততক্ষণে তোমরা বলো 9 + 9 ইকুয়াল কত হয়? অ্যান্সারটি অবশ্যই কমেন্টে জানাবে। টুনি বাচ্চাদের নিয়ে সেখান থেকে চলে যাওয়ার পরপরই আমের পেটে বম ব্লাস্ট হয়, আর রাক্ষসী আম সেখানেই ধ্বংস হয়ে যায়। সত্যি টুনি দিদি, তোমার বুদ্ধির তুলনা হয় না। আজ তোমার জন্যই আমের পেট থেকে সব পাখির ছানারা মুক্ত হলো। এবার থেকে আমাদের সাবধান থাকতে হবে গো। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যাতে এরকম নতুন নতুন গল্প আমরা রোজ রোজ তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। দেখা হবে পরের কোনো গল্পতে। সেই পর্যন্ত। এই ভাঙা ঘরে থাকতে আমার আর ভালো লাগছে না। ওদিকে বর্ষাকালও ধেয়ে আসছে। না, আর বসে থাকলে চলবে না। কষ্ট করে হলেও আমাকে একটা নতুন বাড়ি বানাতেই হবে। কিন্তু কোন গাছে বাড়ি বানাবো? কোন গাছে? কোন গাছে? আরে, আমার তো আপেল গাছ আছে। আমি আপেল গাছেই বাড়ি বানাবো। যাই যাই, তাড়াতাড়ি বন থেকে কাঠ, খড় এসব নিয়ে আসি। টুনি কাঠখড় খুঁজতে থাকে। কিছুক্ষণ পর টুনি কাঠখড় নিয়ে এসে তার আপেল গাছে নতুন করে বাড়ি বানাতে থাকে। উফ বাবা, আজ বনে তো প্রচুর রোদ উঠেছে, ভীষণ পিপাসাও পেয়েছে। যাই, কুয়ো থেকে কলসে করে একটু পানি নিয়ে আসি। টুনি কলস নিয়ে কুয়োর দিকে উঠতে থাকে। আরে টুনি বোন, কুয়ো থেকে পানি আনতে যাচ্ছিস বুঝি? হ্যাঁ দিদি। কেন গো, কিছু বলবে নাকি? হ্যাঁ রে, আমার ঘরে কোনো পানি নেই, আর আমিও অনেক ব্যস্ত। এখন কুয়োতে যেতে পারবো না। তুই আমার কলসটা নিয়ে গিয়ে এক কলস পানি এনে দে তো বোন। আচ্ছা ঠিক আছে দিদি, কলসটা দাও।
তুই অনেক ভালো রে টুনি, তোকে অনেক ধন্যবাদ। আমার কাজ করতে করতে তো তোর অনেক পিপাসাও পেয়েছে। টুনি আর কিছু না বলে কলস নিয়ে তার বাড়িতে চলে আসে। আর পানি খাওয়া শেষে সে আবারও কাজে লেগে পড়ে। এক পর্যায়ে অনেক কষ্ট করার পরে টুনির আপেল গাছে একটি বাড়ি তৈরি হয়। আরে বাহ টুনি, তোর কাজের হাত তো বেশ ভালো। বাড়িটা তো বেশ সুন্দর লাগছে। না না, বাড়ির রূপ দেখলে তো আর হবে না, কিছু তো খেতে হবে। যাই যাই, বন থেকে কিছু খাবার নিয়ে আসি। টুনি বনের দিকে উঠতে থাকে আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন টিয়ে উঠতে উঠতে টুনির কাছে আসে। কি ব্যাপার টিয়ে দিদি, তোমাকে এত অস্থির দেখাচ্ছে কেন? আর তুমি হাঁপাচ্ছই বা কেন বলো তো? কিছু কি হয়েছে তোতা দাদার? বলো না গো দিদি। আমার কিছুই হয়নি রে টুনি, আসলে পাশের বন থেকে খবর এসেছে তোর রাজু মামা নাকি ভীষণ অসুস্থ, তোকে দেখতে যাচ্ছে। কি বললি দিদি, রাজু মামা অসুস্থ? আমি এক্ষুনি যাচ্ছি পাশের বনে। এরপর টিয়ে ওখান থেকে চলে যায়। আর টুনিও তার ঘরে তালা লাগিয়ে কণিকা ও যজ্ঞুর কাছে আসে। কি ব্যাপার টুনি, তুই কাঁদছিস কেন? কি হয়েছে তোর? দাদা, পাশের বনে আমার মামা থাকে, ওই মামা নাকি ভীষণ অসুস্থ। আমি মামাকে দেখতে যাচ্ছি। আমি ফিরে আসা না পর্যন্ত তোমরা আমার বাসাটা একটু দেখে রেখো গো। তুই একদম চিন্তা করিস না, তোর বাড়ি মানে তো আমাদেরও বাড়ি। আমরা খুব ভালো করেই দেখাশোনা করব। তুই নিশ্চিন্তে কয়েকদিন থেকে আয় বোন। টুনি, বলি কি, তুই তোর বাড়িতে তালা দিয়ে থাকলে চাবিটা আমাদের দিয়ে যাবন। আসলে তোর বাড়িটাকে তো ভালো করে দেখাশোনা করতে হবে, তাই না? টুনি যজ্ঞুর এমন কথা শুনে আর কিছু না ভেবে যজ্ঞুকে চাবিটা দিয়ে দেয় আর কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। এরপর যজ্ঞ কণিকা একে অপরের দিকে তাকিয়ে বলতে থাকে, কণিকা, আজ হবে মজা গো মজা। ওকা টুনি ওর বাড়ির চাবি আমাদেরকে দিয়ে গেছে। হা হা হা, কয়েকদিন আর কষ্ট করে আমাদের খাবার খুঁজতে হবে না। আজ থেকে তো আমরা টুনির জমানো খাবার খাবো। কি যে ভালো লাগছে বলো। ঠিক বলেছো, চলো তাড়াতাড়ি। যজ্ঞ, ওই দেখো আলমারিতে শস্যদানা সাজানো। চলো চলো, শস্যদানা খেতে শুরু করি। না না, আমি শস্যদানা খাবো না, আমি তো মিষ্টি ফল খাবো। ওই দেখো টেবিলের উপর সাজানো অনেক মিষ্টি ফল। কতদিন হলো মিষ্টি ফল খাই না, আজ পেট ভরে খাবো। কণিকা শস্যদানা আর যজ্ঞ ফল খেতে থাকে। কি যে শান্তি। এখন যাই, টুনির মেকআপ নিয়ে একটু সাজুগুজু করি। কতদিন হলো ভালো করে সাজি না। যজ্ঞ, দেখো তো আমাকে কেমন লাগছে। আরে বউ, তোমাকে তো একদম ললিতার মতো লাগছে। এমন সুন্দর তোমাকে বিয়ের দিনও লাগেনি, সত্যি বলছি। যজ্ঞ, রাত তো নেমে এসেছে, চলো এবার আমাদের বাড়িতে ফিরে যাই। না না কণিকা, বাড়ির বিছানা অনেক শক্ত। আর দেখো টুনির বিছানা কত নরম তুলতুলে। টুনি না আসা পর্যন্ত আমরা এখানেই থাকবো, বুঝেছো? চলো চলো, এবার ঘুমিয়ে পড়ি। যজ্ঞ কণিকা ঘুমিয়ে পড়ে আর এভাবেই দুদিন কেটে যায়। যজ্ঞ, টুনির বাড়িটার প্রতি আমার মায়া জন্মেছে। টুনি যদি ফিরে আসে তাহলে আমরা ওকে এ বাড়ি থেকে তাড়িয়ে দেব আর এই বাড়িটা দখল করব, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, আমিও তোমাকে এ কথাটাই বলতে চেয়েছিলাম। আমাদের আর পুরনো বাড়িতে ফিরে যেতে ইচ্ছে করছে না। টুনির এই বাড়িটা একদম স্বর্গের মতো লাগছে। আর দেরি না করে আমাকে কিছু শস্যদানা খেতে দাও তো এবার। এভাবে আরো কিছুদিন কেটে যায়। তারপর টুনি একদিন তার নিজের বাড়িতে ফিরে আসে। ফিরে এসে টুনি তার বাড়িতে যজ্ঞ ও কণিকাকে দেখে। কি দাদা দিদি, তোমরা আমার বাড়িতে কি করছো? আর আমার বাড়িটা এমন নোংরা হলো কিভাবে? আর আমার জমানো শস্যদানা ফল এসব কি হলো বলো তো? এই শোন, এটা আর তোর বাড়ি নেই, এটা আমাদের বাড়ি, বুঝেছিস? বেশি কথা না বলে তাড়াতাড়ি এখান থেকে চলে যা বলছি। দিদি, তোমরা আমার সাথে মজা করছো তাই না? কিন্তু আমি একদমই মজার মুডে নেই।
তোর সাথে মজা নেওয়া বয়েই গেছে আমাদের। যা বলছি এখন এখান থেকে, এটা আমাদের বাড়ি, শুনেছিস কান খুলে? এসব তোমরা কি বলছো? এই বাড়িটা আমি অনেক কষ্ট করে বানিয়েছি, তোমরা তো দেখছি সুযোগের সদ্ব্যবহার করছো। আমি তোমাদের নামে বনের সবাইকে বিচার দেব, অন্যায়ভাবে অন্যের বাড়ি দখল করা বের করব। দাঁড়াও, আমি আসছি। এরপর টুনি গিয়ে বনের সকলকে ডেকে আনে। এই বেটা যজ্ঞু, ভালোই ভালোই টুনির বাড়ি থেকে বের হ। টুনি এই বাড়িটা আবার চোখের সামনেই অনেক কষ্ট করে বানিয়েছে। বেশি ঝামেলা না করে যা ভাগ এখান থেকে। বনের সকলে যজ্ঞ ও কণিকাকে টুনির বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে চলে যায়, আর টুনি তার বাড়িতেই অনেক ভালোভাবে বসবাস করতে থাকে। একদিন কণিকা বলতে থাকে, যজ্ঞ, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে ওই টুনির অপমানের প্রতিশোধ নেওয়ার। কি বুদ্ধি বলো কণিকা, তাড়াতাড়ি বলো। এবার তো ওই টুনির বাড়িটা আমাদেরই হবে। কণিকা, শুরু করো বুদ্ধি অনুযায়ী কাজ। কণিকা তার বুদ্ধিমতো বিছানায় শুয়ে পড়ে আর অভিনয় করতে থাকে। ওরে বাবা রে, ওরে মা রে, মরে গেলাম রে, মরে গেলাম। গো, আমার অনেক পানি পিপাসা পেয়েছে, তাড়াতাড়ি পানি খেতে দাও গো। হ্যাঁ, মরে গেলাম রে, মরে গেলাম। কণিকা, তুমি একটু অপেক্ষা করো, আমি টুনি বোনের থেকে পানি নিয়ে আসছি। যজ্ঞ কণিকার বুদ্ধিমত্ত টুনির বাড়িতে আসে। টুনি বোন, আমার কণিকা অনেক অসুস্থ, ও পানি খেতে যাচ্ছে। বোন, আমাকে একটু সাহায্য কর, দয়া করে কুয়ো থেকে আমাকে একটু পানি তুলে দে। আসলে আমি কুয়ো থেকে পানি তুলিনি তো, তাই দয়া করে একটু সাহায্য কর বোন। শান্ত হও দাদা, চলো চলো কুয়োর পাড়ে। ওরে বাবা রে, ডুবে গেলাম রে, ডুবে গেলাম। টুনি বোন, বাঁচা, বাঁচা আমাকে তুই। শয়তান যজ্ঞ, এবার আমি সব বুঝতে পেরেছি। তুই আমাকে ধাক্কা দিতে গিয়ে নিজেই কুয়োতে পড়ে গিয়েছিস। আমি তো তোদের সব পরিকল্পনা শুনে নিয়েছিলাম। আমি তোকে কিছুতেই সাহায্য করব না, শয়তান কালুকা। বোন আমার, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দে। আজকের পর থেকে তোর সাথে আর খারাপ আচরণ করব না। তুলে নে বোন, তুলে নে আমায়, আমি যে ডুবে যাচ্ছি, তোর পায়ে পড়ি বোন। যজ্ঞুর এমন কাকুতি মিনতি দেখে টুনির ভীষণ মায়া হয়। এরপর টুনি রশি দিয়ে যজ্ঞুকে উপরে তুলে নেয়। এবার বুঝতে পেরেছো, অন্যের ক্ষতি করতে গেলে নিজেরই ক্ষতি হয়। এবারের মতো ক্ষমা করে দিলাম, কিন্তু আর একবার ভুল করলে আর কখনো ক্ষমা করব না। সোজা শাস্তি দেব, বুঝেছো? এরপর টুনি সেখান থেকে চলে যায়, আর যজ্ঞ ওখানে দাঁড়িয়েই কাঁদতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ডাব নাও ডাব, দাদারা দিদিরা ডাব নিয়ে যাও ডাব, আমার কাছে সতেজ ডাব আছে। টোনা এভাবেই ডাব বিক্রি করার জন্য হাঁক ডাক করছিল। দেখো দেখো টুনি, আমাদের দোকানের ডাবগুলো খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যাচ্ছে, তাই না বলো? হ্যাঁ টোনা, হ্যাঁ। আর হবে না এবার কেন বলো তো? এখন তো অনেক গরম পড়েছে, আর তাই তো আমাদের দোকানের ডাবগুলো বিক্রি হয়ে যাচ্ছে। আমি এবারে ডাব বিক্রি করে আমার মেয়েটাকে ভালো স্কুলে পড়াবো। হ্যাঁ হ্যাঁ টোনা, তুমি ঠিকই বলেছো। জানো তো, আমার অনেক স্বপ্ন আমার ছোট্ট মেয়েটা ভালো লেখাপড়া করে ডাক্তার হবে। এসব কথা বলতেই উপর থেকে একটি ডাব এসে টুনির উপরে পড়ে, আর টুনির সঙ্গে সঙ্গে সেখানেই মারা যায়। আর টোনা তো টুনির এমন অবস্থা দেখে ভীষণ অবাক হয়ে যায়, কেননা একটু আগেই বন্ধু সুরভ টুনির সাথে সে গল্প করছিল, অন্যদিকে টুনটুন তার বন্ধুর সাথে খেলা করছিল। টোনা, বন্ধু আমার, সবাই সারা জীবন থাকে না রে, তাই যা হয়েছে সবটা মেনে নে আর নিজের মেয়েটার দেখাশোনা কর। বাবলু আর টোনা কথা বলছিল, এমন সময় সেখানে টুনটুন চলে আসে। বাবা, ও বাবা, মা কোথায় গো? মাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। মা টুনটুন, তোমার মা তো আজকে বাসায় আসেনি মা, তোমার মা পাশের বনে তার বন্ধুর বাসায় গেছে, 2-3 দিনের মধ্যে সে ফিরে আসবে মা। তুমি কি বললে বাবা, কি বললে? মা আমাকে রেখে মায়ের বন্ধুর বাসায় বেড়াতে গেছে? মা এবার
টোনা, আমি বলি কি, তাই তুই এবার একটা বিয়ে করে নে। তোর নিজের জন্য না হোক, অন্তত মেয়েটার কথা ভেবে একটা বিয়ে করে নে। কিন্তু বাবলু, আর কথা বলাস না টোনা, টুনটুনের যে সত্যি এবার একটা মায়ের দরকার। এরপর টোনা টুনটুনের কথা ভেবে আর বাবলুর কথা মতোই একটা বিয়ে করে নিয়ে আসে। আসলে আমি এই বিয়েটা বাধ্য হয়ে করেছি, শুধু আমার ছোট্ট মেয়েটার জন্য। দয়া করে তুমি আমার ছোট্ট মেয়েটাকে মায়ের ভালোবাসা দিও। মায়ের অভাব তুমি ওকে কখনোই বুঝতে দিও না গো। এসব নিয়ে তুমি একদম ভেবো না টোনা, আমি তোমার মেয়েকে মায়ের মতোই ভালোবাসা দেব। ওকে আমি কখনোই বুঝতে দেব না যে আমি ওর সৎ মা। এভাবে রাত্রি কেটে যায় আর সকালে টোনা টুনটুনকে বলে, টুনটুন, মা আমার, এই যে এ হলো তোর নতুন মা। কিন্তু বাবা, মায়ের পালকের রং এভাবে বদলে গেল কি করে বাবা? আসলে টুনটুন মা, তোর মা তো কয়েকদিন বাসায় ছিল না, তাই এমন হয়ে গেছে রে মা। টুনটুন ছোট থাকায় তার বাবা তাকে যা বলতো তাই টুনটুন মেনে নিত। আর এভাবেই কাটতে থাকে টুনটুনের দিন। এরই মাঝে তুলির একটা ছানাও হয়ে যায়। প্রথম তো তুলি টুনটুনের সাথে অনেক ভালো ব্যবহার করত, কিন্তু যখন থেকে তুলির নিজের ছানা হয়েছে তখন থেকে তুলি টুনটুনকে যেন একদমই সহ্য করতে পারছিল না। এরপর থেকে তুলি ছোট্ট টুনটুনকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করায়। একদিন তো টুনটুন তার মায়ের জন্য চা নিয়ে এসেছিল। সেই চা তুলি একটু মুখে দিয়ে বাকি চাটুকু সে টুনটুনের মুখে ছুঁড়ে মারে। এই মুখ পুড়িয়ে, এটা তুই কি চা বানিয়েছিস? হ্যাঁ, কথা বলার সময় তো মুখে একদম বুলি ফোটে। আর এটা কি চা বানিয়েছিস? হ্যাঁ, কাজের বেলা একদম অষ্টরম্ভা। এটা কি চা না নিম পাতার জুস শুনি? ও বাবা গো, ও মা গো, আমার মুখটা যে একদম জ্বলে গেল। মা, মা, তুমি আমার সাথে কেন এমনটা করছো মা? আমার যে খুব কষ্ট হচ্ছে, আমার মুখটা দিয়ে খুব জ্বালা করছে। আমি থেকে বড় হয়েছে, আমি থেকে তুমি শুধু বোনকে ভালোবাসছো, অথচ আমাকে তুমি একটু ভালোবাসছো না। কেন মা, কেন? বোনের মতো আমিও তো তোমার মেয়ে, বলো মা। আমি কি না ওর মা? আমি তোর মা হতে যাবো কেন শুনি? তোর মা তো মরে গেছে, আর তোর মায়ের মরার পরই তোর বাবা আমাকে বিয়ে করে এ বাড়িতে এনেছে। আর শোন, তুই যদি তোর বাবার কাছে আমার নামে কোনো নালিশ করেছিস, তাহলে তো আমি তোর ডানাই ভেঙে ফেলবো, এই আমি বলে দিলাম। এখন যা, তুই রান্নাঘরে চলে যা, আর রান্নাঘরে গিয়ে বাকি বাসনগুলো মেজে নিবি, বুঝেছিস? খুব ভালো করে মাজবি, যেন আমার মুখ দেখা যায়। বাসন মাজা হয়ে গেলে কাপড় ধুয়ে দিবি, বুঝলি? এরপর বেচারি টুনটুন মায়ের এমন ধমক শুনে সব কাজ শেষ করে। আর কাজ শেষ করে সে নদীর পাড়ে যায়। তো বন্ধুরা, ততক্ষণে তোমরা বলো 5 × 5 = কত হয়? অ্যান্সারটি অবশ্যই কমেন্টে জানাবে। নদীর পাড়ে গিয়ে টুনটুন একটি গাছের ডালে বসে পড়ে। গরম চা মুখে পড়ার কারণে যতটা না সে কষ্ট পেয়েছে, তার চেয়ে বেশি কষ্ট পেয়েছে তার মায়ের এসব কথা শুনে। বেচারি টুনটুন তো সারা দিনই কাজ করত, কিন্তু দিন শেষে সে ঠিকমতো একটু খাবারও পেত না। এই যে নবাব জাদি, শোন, আমার মেয়ের খাবারের দিকে একদম নজর দিবি না। ওর খাওয়া হয়ে গেলে যা খাবার বাঁচবে সেটুকুই আমি তোকে খেতে দেব, বুঝেছিস? তুলি টুনটুনকে ভালো মতো কিছু খেতে দিত না, কিন্তু নিজের মেয়েকে সে অনেক ভালো ভালো খাবার খেতে দিত। বেচারি টুনটুন না খেয়ে ঘুমিয়ে পড়ে। আর সকাল হতে তুলি বেচারি টুনটুনকে মারতে থাকে। এই মুখ পুড়িয়ে, এত বেলা হয়ে গেছে আর তুই কিনা এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস? হ্যাঁ, তোর এতগুলো কাজ কে করবে শুনি? তোর মরা মা? ওর বলছি। টুনটুন রাতে কোনো খাবার না খাওয়ায় সকালে ওঠার মতো তার কোনো শক্তি ছিল না। এরপরও সে অসুস্থ শরীর নিয়ে বাসার সমস্ত কাজ করে। বাসার সব কাজ শেষ করে টুনটুন যায় নদীর ধারে। মা, মা, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে মা? কেন চলে গেলে? কেন তুমি আমাকে তোমার সাথে নিয়ে গেলে না মা? সৎ মা আমার একদম ভালোবাসি না। না, আমি আর কাঁদবো না,
গাছের ডাল থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে যাবে। ঠিক তখনই টোনা কাজ শেষে সে পথ দিয়ে যাচ্ছিল, আর টুনটুনকে দেখে সেও টুনটুনের কাছে চলে আসে। কি টুনটুন মা, এটা তুই কি করছিস বলতো? তুই আমাকে রেখে কিনা আত্মহত্যা করতে যাচ্ছিলি, কিন্তু কেন কেন রে মা? তাছাড়া আমি আর কি করবো বলো তো বাবা? আমার তো মা নেই, আর আমাকে ভালোবাসার মতো কেউ নেই। আর তুমি তো আমাকে সৎ মায়ের হাতে তুলে দিয়ে তুমিও কাজে চলে গেছো। সৎ মায়ের থেকে আমার অবহেলা আর ভয় খাওয়ার থেকে একদিনে মরে যাওয়া অনেক ভালো বাবা, অনেক ভালো। মা রে, আজ আমি সবটা বুঝতে পারছি রে মা, তুই দয়া করে আমাকে ক্ষমা করে দে। আমি সবটা বুঝতে পারছি, আমি তোর জন্য একটা ভালো মা নিয়ে আসতে পারিনি। আমি তো তোর সুখের জন্যই তুলিকে বাড়িতে বিয়ে করে নিয়ে এসেছিলাম। বল, যা হওয়ার তা তো হয়েই গেছে রে মা, কিন্তু আর না, এখন থেকে তুই আমার সাথেই থাকবি। তারপর টোনা তার ছোট্ট মেয়ে টুনটুনকে নিজের সাথে শহরে নিয়ে যায়, আর দুই বাবা মেয়ে মিলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, যাতে আমার সুন্দর সুন্দর গল্প আমরা তোমাদের কাছে রোজ রোজ পৌঁছে দিতে পারি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। দূরের এক বনে টুনি তার মেয়েকে নিয়ে বসবাস করত। টুনি তার বাড়ির পাশে এখনো জমিতে বাঙ্গির চাষ করেছিল। সে তার বাঙ্গির জমির অনেক পরিচর্যা করত। রোজ রোজ সে বাঙ্গির গাছগুলোতে অনেক পানি দিত আর জমিতে অনেক পরিশ্রম করত। টুনির জমির বাঙ্গিগুলো ছিল অনেক মিষ্টি আর রসালো। টুনি অনেক পরিশ্রম করাতে তার জমির বাঙ্গিগুলো অনেক ভালো হয়েছে। একদিন টুনি তার জমি থেকে বেশ কিছু বাঙ্গি পেড়ে গরুর গাড়িতে করে বাজারে নিয়ে যায় বিক্রি করতে। আর বাঙ্গিগুলো বাজারে বিক্রি করে টুনি বেশ লাভবান হয়। সে জঙ্গলে বসবাস করত কালু নামের এক অসাধু ব্যবসায়ী। সেও এবার বাঙ্গির চাষ করেছিল, কিন্তু সে খুব একটা পরিশ্রমী ছিল না, তাই তার জমির বাঙ্গিগুলো দেখতে ফ্যাকাশে আর স্বাদহীন ছিল। আরে আরে কালু, এক পিস বাঙ্গি কত করে বিক্রি করছো? এক পিস 5 টাকা করে, 5 টাকা করে বিক্রি করছি। এরপর কাকাতুয়া 5 টাকা দিয়ে একটি বাঙ্গি কিনে নেয় আর সেই জমিতে খেতে শুরু করে। ছি ছি, এটা আমি আবার কি খেলাম? এটা কি বাঙ্গি না আর কিছু বাবা? একদম ফ্যাকাশে, একটুও মিষ্টি নেই। এটা যে আমি কি খেলাম কে জানে। আমার 5 টাকাও চলে গেল আর মুখের স্বাদও নষ্ট হয়ে গেল। এই বলে কাকাতুয়া সেই বাঙ্গিটি সেখানে ফেলে রেখে চলে যায়। সবাই যদি এভাবে আমার বাঙ্গিগুলো অপছন্দ করে, তাহলে তো কেউ আমার বাঙ্গি কিনবে না। বুঝেছি, আমাকে কিছু একটা করতেই হবে। এই বলে কালু কাক তাড়াতাড়ি করে নিজের বাড়িতে চলে যায় আর বাড়িতে গিয়ে তার স্ত্রীকে সবটা খুলে বলে। কাকাতুয়া তো বাঙ্গি না খেয়ে সেখান থেকে চলে গেছে। কালু, টুনি তো তার জন্য বাঙ্গিগুলো বিক্রি করে অনেক টাকাই লাভ করছে। তাহলে কি আমাদের বাঙ্গি কেউ খাবে না আর কেউ কিনবেও না? আমি এক্ষুনি আমার মামার কাছে যাব। এখনই আমাকে মামার কাছে যেতে হবে আর মামার সঙ্গে কিছু কথা বলতে হবে। এই বলে কালু উড়ে চলে যায় তার মামার কাছে। মামা মামা, তুমি কিছু একটা করো, যাতে করে আমার বাঙ্গিগুলো টুনির বাঙ্গির মতো মিষ্টি হয়ে যায়। না হলে যে আমার বাঙ্গিগুলো খেতেই পচে যাবে। কেউ আমার বাঙ্গিগুলো খেতেই চায় না। আমার তো মনে হচ্ছে তুমি তোমার জমিতে একটুও পানি দাওনি, যার কারণে তোমার বাঙ্গিগুলো একদম মিষ্টি হয়নি। সে যাই হোক, আমার কাছে কিন্তু একটা উপায় আছে। এই নাও, তুমি এই কেমিক্যাল নিয়ে যাও। কেমিক্যাল? কেমিক্যাল দিয়ে কি হবে মামা? বলছি তুমি এই কেমিক্যালের বোতলটা বাড়িতে নিয়ে যাবে, কেমন? আর ইনজেকশনে ভরে সবগুলো বাঙ্গিতেই 1 ফোঁটা করে এই কেমিক্যাল দেবে। আর দেখবে কয়েকদিনের মধ্যে সব বাঙ্গিগুলো একদম মিষ্টি হয়ে গেছে। বাহ মামা বাহ, আমি খুব ভালো করেই জানতাম এই বিপদের সময় তুমি আমাকে একমাত্র সাহায্য করতে পারবে।
এরপর কালু কাক সেই কেমিক্যালের বোতল নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর রাত নেমে আসে, আর রাতের বেলা কালু আর গৌরী তাদের বাঙ্গির জমিতে চলে যায় আর 1 ফোঁটা করে কেমিক্যাল ইনজেকশনে ভরে প্রতিটি বাঙ্গিতে দিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই সব বাঙ্গিগুলো দেখতে একদম পাকা টসটসে বাঙ্গির মতো দেখতে লাগে। কালু, আমাদের তো তাহলে এবার বাঙ্গি বিক্রি হয়ে যাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, তা তো হবে। আমরা যে টুনি থেকেও 2 টাকা কমে বাঙ্গিগুলো বিক্রি করব, আর তখন দেখবে সবাই আমাদের কাছ থেকে বাঙ্গি কিনবে। এরপর তারা দুজনে বাড়িতে গিয়ে শুয়ে পড়ে। পরের দিন কালু কাক এবং তার স্ত্রী সেই কেমিক্যাল যুক্ত বাঙ্গিগুলো বাজারে বিক্রি করতে নিয়ে যায়। বাঙ্গি নিয়ে যাও গো বাঙ্গি, টুনির থেকে আমরা 2 টাকা কমে দেবো বাঙ্গি। গৌরীর এমন ডাক শুনে সেখানে কবুতর চলে আসে। শোনো গৌরী শোনো, প্রথমে আমি খেয়ে চেক করব, আর তারপরে একবারে 5 কেজি বাঙ্গি নিয়ে যাব। আরে হ্যাঁ হ্যাঁ, নাও কবুতর, খেয়ে দেখো। এরপর কবুতর কালুর কাছ থেকে একটি বাঙ্গি নিয়ে খেতে থাকে। সেই বাঙ্গিটা ছিল ভীষণ মিষ্টি। কি কালু আর গৌরী, তোমরা তো ঠিকই বলেছিলে, সত্যি সত্যি তো এই বাঙ্গি ভীষণ মিষ্টি। এই বাঙ্গিগুলো তো টুনির বাঙ্গির থেকে অনেক মিষ্টি। আর দেরি করো না, আমাকে 5 কেজি বাঙ্গি দিয়ে দাও। এই বলে কবুতর কালুকে টাকা দিয়ে সেখান থেকে বাঙ্গি নিয়ে বাড়িতে চলে যায়। কবুতর বাড়িতে পৌঁছতে তার ভীষণ পেট ব্যথা শুরু হয়ে যায়। লুসি লুসি, আমি যে পেট ব্যথা মরে যাচ্ছি। ওরে বাবা রে, আমার খুব কষ্ট হচ্ছে, আমি যে আর সহ্য করতে পারছি না, আমাকে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যাও। এরপর মিঠুটিও কালুর কাছ থেকে বাঙ্গি কিনে খেতে থাকে। কালু, আমি তো এই প্রথম এত মিষ্টি বাঙ্গি খেলাম। আমরা তো অনেক কষ্ট করেছি, কেননা আমরা একটা একটা করে বাঙ্গির ভেতরে কেমিক্যাল দিয়েছি। কি বললে গৌরী? আমি তো শুনিনি। আরে আরে, কিছু না, গৌরী বলল আমরা এই বাঙ্গির জন্য অনেক কষ্ট করেছি আর অনেক পরিশ্রম করে জমিতে পানিও দিয়েছি, আর এজন্যই আমাদের বাঙ্গিগুলো খেতে এত সুস্বাদু। এরপর মিঠুটি সেখান থেকে চলে যায়। মিঠু বনের উপর দিয়ে উড়ছিল, ঠিক তখনই তার পেটে ব্যথা শুরু হয়ে যায়। সে পেট ব্যথা সহ্য করতে না পেরে একটি গাছের ডালে বসে পড়ে। মরে গেলাম রে বাবা, মরে গেলাম, কেউ আমাকে বাঁচাও। মিঠুটি এভাবেই পেট ব্যথার জন্য চিৎকার করতে থাকে, কিন্তু আশেপাশে কেউই ছিল না, তাই কেউই মিঠুর চিৎকার শুনতেও পারছিল না আর তাকে সাহায্য করতে পারছিল না। এভাবে বনে সন্ধে নেমে আসে, আর সন্ধে হতেই কালু কাকার গৌরী কাকের সব বাঙ্গিগুলোই বিক্রি করা শেষ হয়ে যায়। কালু, আমরা যদি প্রতিদিন এভাবে বাঙ্গি বিক্রি করতে পারি, তাহলে তো আমরা অনেক বড় লোক হয়ে যাব। সন্ধ্যা যখন টুনি জমি থেকে বাড়ি ফিরছিল, তখন সে দেখলো মিঠুটি একটি গাছের উপর পড়ে আছে। এই দেখে টুনি সেখানে চলে আসে। একে একে মিঠু, তোমার কি হয়েছে? তুমি এখানে এভাবে কেন পড়ে আছো? কি হয়েছে বলো, বলো আমাকে। আমি কালুর কাছ থেকে বাঙ্গি কিনে খেয়েছিলাম, আর সেই বাঙ্গি খাওয়ার পরপরই আমার পেটে ব্যথা শুরু হয়েছে। এরপর টুনি তাড়াতাড়ি করে মিঠুটিয়াকে নিয়ে বুলবুল ডাক্তারের কাছে চলে আসে। সেখানে লুসি আর কবুতর আগে থেকেই উপস্থিত ছিল। এরপর ডাক্তার কবুতর আর মিঠুর চিকিৎসা করতে থাকে। তখন লুসি বলে, আচ্ছা, মিঠু কি কালুর কাছ থেকে বাঙ্গি কিনে খেয়েছিল নাকি? হ্যাঁ হ্যাঁ লুসি, তুমি ঠিকই বলেছ, কালু কাকের কাছ থেকে তো ও বাঙ্গি কিনে খেয়েছিল। আর জানো, মিঠু তো গাছের উপরে পড়েছিল। আমি তাকে দেখা মাত্রই তাড়াতাড়ি করে এখানে নিয়ে এলাম। তোমরা কোনো চিন্তা করো না, আমি ওদের ঔষধ দিয়ে দিয়েছি। এর আগেও অনেকে আমার কাছে এসেছিল পেট ব্যথার ওষুধ নিতে। যারা যারা ওই কালুর কাছ থেকে বাঙ্গি কিনে খেয়েছে, তাদের সবারই এমন পেটে ব্যথা শুরু হয়েছে। আমার তো মনে হচ্ছে কালু আর গৌরী বাঙ্গির ভেতরে কোনো কেমিক্যাল মিশিয়েছে, যার কারণে সবারই এমন পেট ব্যথা হয়েছে। আমি আজ থেকে ওদের উপর নজর রাখবো আর সব সত্যিটা জেনেই ছাড়বো। এরপর টুনি বাড়িতে না গিয়ে কালু কাকের জমির পাশে একটি গাছের পেছনে লুকিয়েছিল। রাত গভীর হয়ে যায়
আর গভীর রাতে কালু এবং গৌরী তাদের জমিতে সেই কেমিক্যালের বোতল নিয়ে চলে আসে। কালু, আজকে বাঙ্গিতে আরো বেশি করে কেমিক্যাল মেশাতে হবে, যাতে করে বাঙ্গিগুলো আরো সুস্বাদু লাগে খেতে। টুনি গাছের পেছনে বসে এসব কিছু দেখে নেয়। ও, তাহলে এই ব্যাপার। এই দুষ্টু কাক কিনা বাঙ্গিতে ইঞ্জেকশন দিচ্ছে, তাও আবার কেমিক্যাল যুক্ত ইঞ্জেকশন। এর জন্যই তো সব পাখিদের এমন পেট খারাপ হচ্ছে। এভাবে টুনি গাছের পেছনে বসে কথা বলছিল, আর এদিকে কালু কাক কেমিক্যাল যুক্ত ইঞ্জেকশন তার বাঙ্গিতে পুশ করছিল। এভাবেই সেই রাত কেটে যায়। টুনি বনের বেশ কিছু পাখিদের নিয়ে কালু কাকের জমিতে উপস্থিত হয়। আমরা সবটা জেনে গেছি দুষ্টু কাক, যে তোমরা পাখিদের জীবন নিয়ে কিভাবে খেলছো। আমরা সবটাই জানি যে তোমরা তোমাদের বাঙ্গিতে বিষাক্ত কেমিক্যাল মেশাও। আমি আর দেরি করবো না, এক্ষুনি আমি পুলিশকে ডেকে আনবো আর সবটা বলবো। আমরা তোমাদের কি এমন ক্ষতি করেছিলাম বলো তো, যার কারণে তোমরা বিষাক্ত ইঞ্জেকশন এই বাঙ্গিগুলোতে দাও? না না, তোমরা এসব কি বলছো? আর কিসের ইঞ্জেকশন? কবুতর গৌরীর কোনো কথা না শুনে পুলিশকে ফোন করে, আর সাথে সাথে সেখানে পুলিশ এসে হাজির হয়। আমাদেরকে তোমরা ক্ষমা করে দাও, আমরা কখনো এমনটা করব না, ক্ষমা করে দাও আমাদেরকে। এভাবেই কালু আর গৌরী কাঁদতে থাকে, কিন্তু পুলিশ তবুও তাদেরকে ধরে নিয়ে যায়। এভাবেই কালু আর গৌরী তাদের পাপের শাস্তি পায়। বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা শিখতে পারলাম যে খারাপ কাজের ফল সব সময় খারাপই হয়। নরম তুলতুলে পাখির মাংস খেতে যে কি মজা! কেউ না খেলে এর স্বাদ একদম বুঝবে না। এখন যে যে আমার এই বাগানে আসবে, আমি তাদেরই ঘাড় মটকিয়ে খাবো। পেতনি তার শিকার ধরে খেতে থাকে, আর এরপর সকাল হয়। ধীরে ধীরে সবার মাঝে বাঁশবাগানের পেতনির কথা ছড়িয়ে পড়ে। এই এই, তুই শুনেছিস কাল রাতে আমাদের মনের উত্তরের একটা পাখিকে ওই বাঁশবাগানের পেতনি ঘাড় মটকে খেয়েছে রে। এখন থেকে আমাদের সবাইকে সাবধানে থাকতে হবে। রাতের বেলা একদম বাঁশবাগানের পাশ দিয়ে যাওয়া যাবে না। হ্যাঁ রে সুখী, তুই একদম ঠিক কথা বলেছিস। তাহলে সেই কথাই থাকলো, এখন তোমরা নিজেদের কাজে চলে যাও। সব পাখিরাই ভীত হয়ে নিজেদের কাজে চলে যায়। এদিকে মিনু, জানিস সুখী, আজকে শহর থেকে আমার মেয়ে জামাই বাড়িতে আসছে। কে জানে তারা এসে আবার কোনো বিপদেই পড়ে নাকি। কিচ্ছু হবে না মাসি, তুমি সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো, সবটা ঠিক হয়ে যাবে। আচ্ছা রে সুখী, তাহলে তুই থাক, আমি বরং বাড়িতে গিয়ে রান্না বান্না শুরু করে দিই। ছেলে মেয়ে দুটো এসে আবার খাবে। আচ্ছা যাও মাসি। মিনু নিজের বাড়িতে ফিরে সুস্বাদু খাবার রান্না করতে থাকে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসে। ওইদিকে টোনাটুনি রাস্তা দিয়ে হেঁটে আসছিল। টোনা, সন্ধে তো হয়ে এলো। আমি শুনেছি ওই বাঁশবাগানে নাকি পেতনি থাকে। এখন যদি আবার ওই পেতনি আমাদের কোনো ক্ষতি করে দেয়? টুনি, তুমি বোকা নাকি? ওসব পেতনি বলতে কিছু হয় নাকি বলো তো? যা হয় সব পাখিদের মনের ভুল। না গো টোনা, সত্যি বাঁশবাগানে পেতনি আছে। এ মা, দেখো দেখো, আমরা কথা বলতে বলতে তো বাঁশবাগানেই চলে এলাম। চারদিকে কেমন ছমছমে ভাব, মনে হচ্ছে পেতনি এসে এক্ষুনি আমাদের ঘাড়টা মটকে দেবে। হা 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 হা। টুনি, ওই দেখো তোমার পাশে পেতনি। ওরে বাবা গো, কোথায় কোথায় টোনা, পেতনি কোথায়? হ্যাঁ টুনি, তোমাকে আমি বোকা বানালাম। আচ্ছা, তুমি যখন এতই পেতনির কথা বলছো, তবে আমি পেতনিকে দেখার জন্য ডাকতে থাকি। দাঁড়াও, পেতনিকে দেখতে যে আমারও খুব ইচ্ছে হচ্ছে। বাঁশবাগানের পেতনি, কোথায় তুমি? একটু সামনে এসো, তোমার মুখ দর্শন করার যে আমার খুব ইচ্ছে। কি হলো পেতনি, সামনে এসো। এসব তুমি কি করছো কি টোনা? সত্যি সত্যি তুমি পেতনিকে ডাকছো? এবার যদি সত্যি সত্যি পেতনি এখানে চলে আসে, তখন তুমি কি করবে বলো তো? টুনির কথা শুনে টোনা ফ্যাল ফ্যাল করে হাসতে থাকে। এদিকে টোনার ডাক শুনে বাঁশবাগানের পেতনি একা একাই বলতে থাকে, আমাকে অসহায় কে ডাকছে? আমার বাড়িতে এবার দিয়ে কেউ যায় না রাতের বেলা। তাহলে আজকে এটা কোন সাহসী পুরুষ? একবার তার মুখটা দেখা দরকার। পেতনি
টুনি অদৃশ্য হয়ে টোনাটুনির সামনে যায়, কিন্তু তারা দুজনে একজনও পেতনিকে দেখতে পায় না। দেখেছে টুনি, এখানে পেতনি নেই। শাশুড়ি মা ওইদিকে আমাদের জন্য সুস্বাদু রান্না করে হয়তো অপেক্ষা করছে। ওরে বাবা, সুস্বাদু রান্না আবার পাখিদের হাতে! কতদিন থেকে তো সুস্বাদু খাবার খাই না। আমি এসেছিলাম এই ছেলেটাকে দেখতে। এবার বরং এর ভেতরে ঢুকে যাই, তাহলে আমি সুস্বাদু খাবার আর নরম নরম পাখির মাংস খেতে পারবো। পেতনি তার ভাবনা মতোই টোনার শরীরে ঢুকে পড়ে, আর টোনার ভেতরে থাকা পেতনি টোনাকে পরিচালনা করতে থাকে। এই, তুমি এত ধীরে ধীরে হাঁটছো কেন? একটু তাড়াতাড়ি হাঁটা যায় না? সুস্বাদু খাবারের জন্য আমার জিভে যে একদম লক লক করছে। তুমি কি সেটা বুঝতে পারছো না নাকি শুনি? টোনা, হঠাৎ করে তোমার আবার কি হলোটা কি বলো তো? টোনা টুনির কোনো কথা না শুনে টুনির হাত ধরে দ্রুত হাঁটতে থাকে, আর কিছুক্ষণের মধ্যে তারা বাড়িতেও চলে যায়। কিরে মা টুনি, তুই ঠিকভাবে আসতে পেরেছিস তো? আর বাবা টোনা, কেমন আছো তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি ভালো আছি। এখন আমাকে তাড়াতাড়ি খেতে দিন তো। হ্যাঁ হ্যাঁ বাবা, অবশ্যই খেতে দেব। তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি এক্ষুনি টেবিলে খাবার দিচ্ছি। কোনো হাত মুখ ধোয়ার প্রয়োজন নেই মা, আমাকে খাবার দিন বলছি। টোনার এমন আচরণে টুনি আর মিনু ভীষণ অবাক হয়ে যায়, কিন্তু সময়ের জন্য মিনু সেসব ঝেড়ে টোনাকে খেতে দেয়, আর টোনা একটা হাঁড়ির খাবার খেয়ে সব সাবার করে দেয়। কতদিন পর যে এমন সুস্বাদু খাবার খেলাম, তা বলি কি মা, আর খাবার নেই? মানে বাবা, রান্না করা খাবারগুলো সব শেষ। তুমি বসো, আমি তোমার জন্য খাবার রান্না করে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে মা, আমি বিশ্রাম নিতে চলে গেলাম, আর খাবার হয়ে গেলে আমাকে ডাকবেন। টোনা টেবিল থেকে উঠে ঘরে চলে যায়। এদিকে মিনু আর টুনি, মা, তোমার জামাইয়ের কি হলো বলো তো? ও তো কোনোদিনও এভাবে খাবার খায় না, আর তাছাড়া তোমার সাথেও তো ও কোনোদিনও এমন খারাপ আচরণ করে না। তাহলে তাহলে ও আজকে কেন এমনটা করলো? মা রে, সবাই তো আর সব সময় এক থাকে না রে, মাঝে মাঝে মনে পরিবর্তন ঘটে। অনেক রাত হয়ে গেছে, তুই বরং জামাইয়ের কাছে যা আর গিয়ে দেখ জামাই কি চায়। আমি বরং জামাইয়ের জন্য সকালের খাবার রান্না করি। টুনি তার মায়ের কথা মতো পেতনি রূপী টোনার কাছে যায়। টোনা, তোমার কি কিছু লাগবে? হ্যাঁ টুনি, আমার পেট ভরেনি, আমার জন্য কাঁচা মাছ নিয়ে আসো তো তাড়াতাড়ি। এসব কি উল্টো পাল্টা কথা বলছো তুমি? চুপ, তাড়াতাড়ি নিয়ে এসে যাও। টুনি টোনার কথায় বাধ্য হয়ে রান্নাঘরে যায়, আর ফ্রিজ থেকে মাছ বের করে এনে টোনাকে দেয়, আর টোনা কাঁচা মাছই গপ গপ করে খেতে থাকে। টোনা, এই টোনা, তোমাকে কি ভূতে ধরেছে নাকি বলো তো, যে এভাবে খাচ্ছো? টোনা কোনো কথারই জবাব দেয় না। এভাবেই পুরো রাত কেটে ভোর হয়। এদিকে টোনা সারাদিনের মধ্যে একবারও ঘর থেকে বের হয়নি। দেখতে দেখতে রাত হয়ে আসে। এদিকে টুনি আর মিনু গল্প করতে থাকে। ওইদিকে টোনা রূপী পেতনি জঙ্গলে বের হয় পাখি খাওয়ার জন্য, আর ভাগ্যক্রমে একটা পাখি পেয়েও যায়। পাখির মাংস খেতে যে কি স্বাদ, প্রাণটা একেবারে জুড়িয়ে গেল। টোনার এই পাখি খাওয়ার দৃশ্যটা সুখী দেখে ফেলে, আর সুখী জঙ্গলে গিয়ে বলতে থাকে, এই এই তুমি সবাই শোনো, মিনু মাসির জামাই আছে না টোনা, ও পাখি ধরে খাচ্ছে। না জানি কখন আমাদেরকে ধরে খায়। আমাদেরকে ধরে খাওয়ার আগে ওই টোনাকে জঙ্গল থেকে বের করতেই হবে। সুখীর কথা শুনে সবাই রেগে মিনুর বাড়িতে যায়। এমন সময় মিনু একটা তান্ত্রিককে নিয়ে এসে হাজির হয়। তোমরা কেউ ভেতরে যেও না, কারণ আমার জামাইয়ের ভেতরে নিশ্চয়ই কোনো পেতনি ঢুকেছে। ও প্রথম দিন যেমন অস্বাভাবিক ভাবে খাবার খাচ্ছিল, সেদিনই আমার সন্দেহ হয়েছিল। তাই আমি চুপি চুপি তান্ত্রিক বাবার সাথে পরামর্শ করেছিলাম, আর আজ আমি বাবাকে নিয়েই চলে এলাম। তোমরা সবাই আমার পেছনে গিয়ে দাঁড়াও, আমি বাঁশবাগানের পেতনিকে হাজির করব। তান্ত্রিক তার জাদু বলে টোনার ভেতর থেকে পেতনিকে বাইরে নিয়ে আসে। তান্ত্রিক, তোর তো খুব সাহস, তুই আমার উপরে মন্ত্র প্রয়োগ করিস, আজ তো তোকে আমি খেয়ে ফেলবো। তুই আমার কিছুই করতে পারবি না, কারণ আমি মন্ত্র বলে তোর চারদিক ঘিরে ফেলেছি। এবার তোকে বোতলে বন্দি করা বাকি আছে। না তান্ত্রিক না, এটা তুই একদম করবি না।
আমাকে দিয়ে বন্দি করবি না। তান্ত্রিক পেতনির কোনো কথা না শুনে পেতনিকে বোতলে বন্দি করে ফেলে। এরপর তান্ত্রিক সেই বোতলটাকে মাটির তলায় পুঁতে রাখে। তান্ত্রিক, তুই একেবারে আমাকে বন্দি করতে পারবি না। আমি আবার আসবো আর আমি প্রতিশোধ নেব। পেতনির কথায় সবাই অনেক ভীতু হয়ে যায়। তারপর থেকে সবাই স্বাভাবিকভাবে জীবনযাপন করতে থাকে।